আসলে কয়েকটা বিষয় নিয়েই তো কথা বলবার মতো আছে। শুরু একটু করতে চাই এখানে যে আমরা সংসদে এবং সংসদের বাইরের যে চিত্র দেখছি সেখানে আসলে আপনাদের দুজনের একটু বিশ্লেষণ জানতে চাই। যে সংসদে দেখছি জামায়াতের আমির মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি বলছেন একটা ঐক্যের কথা, বিভেদ না থাকার কথা, বিদ্বেষ না থাকার কথা, এরকম খুব ইতিবাচক কথাবার্তা বলছেন। আমরা প্রেক্ষিতে সরকারি দলের প্রধানমন্ত্রীকেও দেখছি তার প্রতিক্রিয়া, তার বক্তব্যে সাড়া দিচ্ছেন। একটা জয়েন্ট কমিটি হচ্ছে, একসাথে কাজ করবে দুই দল। কিন্তু রাস্তায় বা যদি বলি রাজপথে বিরোধী দলকে দেখছি তারা বলছে সরকারি দলকে ফ্যাসিস্টের পথে হাঁটছে, এবং অনেক সময় গালাগালির কথা, গালাগালি মানে শব্দও শোনা যাচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে আজকে শুনছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, মানে এইরকম বক্তব্য। সংসদে এবং বাইরে কি একটু পার্থক্য মনে হয়? আমি ডাক্তার আব্দুল লতিফ সাহেব আপনার কাছ থেকে শুরু করি, একই বিষয়ে আমি ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কাছে আসবো। ডাক্তার আব্দুল লতিফ সাহেব, আপনার কাছে কি একটু পার্থক্য মনে হয়? কোনটি আসলে আসল চেহারা, কার কার আসল চেহারা কোনটি? আসল চেহারা বলে তো কিছু নাই। রাজনীতি আসলে এখন যে জায়গায় চলে গিয়েছে, অনেক বেশি কৌশলের রাজনীতি হচ্ছে। কেননা রাজনীতিকে এক ধরনের কৌশলের বস্তু হিসেবে আমরা ব্যবহৃত হতে দেখছি বেশ কিছুদিন যাবত। এই কৌশলের মধ্যে আওয়ামী লীগ ছিল, এই কৌশলের মধ্যে জামাত ইসলাম আছে, এই কৌশল কিছুটা কিছুটা বিএনপিরও আছে। আহ ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন যে কাউকে নির্মূল করতে হবে, আমি নির্মূল করার ব্যাপারটা বুঝি না। কেননা আসলে কাউকে নির্মূল করা যায় না। আপনি একটা আদর্শের বিরুদ্ধে আরেকটি আদর্শ নিয়ে লড়াই করতে পারেন এবং আদর্শিক শক্তি দিয়ে অন্য একটি আদর্শকে মোকাবেলা করতে পারেন, কিন্তু এরপরেও কিন্তু একটা ক্ষুদ্র বিশ্বাসও যদি থাকে কোন একটা দলের, এটা টিকে যায়। কোথাও না কোথাও থাকে, 10 জন 15 জন 20 জনও কিন্তু একটা দল করে থাকে, তাদের কোনো ইম্প্যাক্ট নাই সমাজে, কিন্তু তাই বলে একেবারে নির্মূল কিছু করা যায় না। এই নির্মূলের শব্দটা আসলে, নির্মূল শব্দটা আসলে ভালো না। তো উনি হয়তো পুরোনো দিনের মানুষ, উনি হয়তো নির্মূল বলতে বুঝিয়েছেন শক্তিহীন করতে হবে, কিন্তু নির্মূল শব্দটা আসলে বেশি ভালো শোনা যায় না। আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক যে টার্মিনোলজি, এগুলিতেও কিছু কিছু পরিবর্তন আনতে হবে। তবে এই কথা ঠিক যে জামাত ইসলামের সভাপতি যেটা বলছেন যে বৃহত্তর ঐক্য, তারপরে নানান কিছু উনি বলছেন, কিন্তু বৃহত্তর ঐক্য তৈরি করার জন্য যে ধরনের আচরণ, সেটা কিন্তু আসলে রাজনৈতিক দলগুলির মধ্যে অনুপস্থিত, জামাতের মধ্যে অনুপস্থিত। এবং বিশেষ করে এনসিপি কে সাথে নিয়ে বৃহত্তর ঐক্য তৈরি করা তাদের জন্য খুব কঠিন হবে। কেননা এনসিপি সকালে একরকম, বিকালে আরেক রকম, এবং তাদের কার্যক্রমের মধ্যে এখন অনেক যুদ্ধংদেহী একটা বিষয় রয়ে গিয়েছে। তারা এই যুদ্ধংদেহী জায়গা থেকে বেরিয়ে আসতে তাদের এখনো সক্ষম হন নাই আর কি। আর কথাবার্তা যে তাদের বৈপরীত্য আছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। কারণ ইলেকশনের আগে বলেছিলেন গাড়ি তো কোনোদিন তারা নিবে না, আত্মীয় স্বজনও গাড়ি যাতে না পায় সেই ব্যবস্থা করবেন, কিন্তু আমরা দেখেছিলাম যে তারা বড় ভাইদের কাছ থেকে গাড়ি ধার নিয়ে ইলেকশন করছিলেন। এরপরে এখন জিতে যাওয়ার পরে এনসিপির কাছ থেকে দাবি উঠেছে যে সবাইকে সরকারি খরচে গাড়ি দিতে হবে। আগে তো এমপি সাহেব নিজের টাকায় গাড়ি কিনতেন, এখন সরকারের টাকায় গাড়ি কিনে তারা ঘুরে বেড়াবেন। তাহলে কি হলো? জনগণের পয়সা, আগে শুধু ট্যাক্সটা মানে মাফ করতো জনগণ, তো ঠিক আছে ট্যাক্স মাফ করতো মানে কি? মানে হচ্ছে যে একটা ট্যাক্স নেওয়ার কথা ছিল, জনগণ সেটা নেয় নাই, কিন্তু জনগণের পকেট থেকে দেওয়া করের টাকা তো এমপিদের পিছনে খরচ হতো না গাড়ির পিছনে। কিন্তু এখন তারা দাবি করছেন যে করের টাকা নিয়ে তারা গাড়ি কিনবেন। এইগুলোতে এনসিপির রাজনৈতিক বৈপরীত্য, এই বৈপরীত্য নিয়ে ঐক্য সাধন করা খুব কঠিন, কারণ এর একটা সকালবেলা ঐক্য ব্যাখ্যা করবে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সংসদে আবার দিয়েছেন, মানে তার কি বক্তব্য ব্যাখ্যা নিয়ে যখন দিয়েছেন এরকম। আপনি একটু বলেন তো ব্যাখ্যাটা, বলেন তো ব্যাখ্যাটা। জি, মানে আমি আপনার কাছে কি ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হচ্ছে না, এই অর্থে যে জিজ্ঞাসা করছি যে তিনি বলছেন তিনি তো ট্যাক্স ফ্রি গাড়ি চান না, মানে বাকি ধরেন কি বলে সরকারি কর্মকর্তা মন্ত্রী তারা যেমন ব্যবহার করার জন্য গাড়ি পান, মানে এমপিরাও ব্যবহার করার জন্য গাড়ি চাইছেন, মানে হাসনাত সরকারি আব্দুল্লাহ মন্ত্রী বক্তব্য যদি এটা ব্যাখ্যা যে করেন। গাড়ি পেতেন, এটা ওনারা আগে জানতেন না? ওই এই গাড়ি কি আজকে থেকে পায়? হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার পরে পায়? হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার আগের থেকেই পায়। এবং এই গাড়ি যে তারা যে বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যে গাড়িগুলা তারা জুলাই আন্দোলনের সময় ভেঙেছিলেন, সেই গাড়িগুলো জনগণের করের টাকা কিনা ছিল না? তো এইগুলো বললে তো হবে না যে ওনারা কিছু জানতেন না, একেবারে মানে আহ কি বলবো, একেবারে শিশু ছিলেন। ব্যাপারটা তো এরকম না। বিষয়টা হচ্ছে জনগণ করের টাকা দিয়ে গাড়ি কিনে কর্মচারীদেরকে দেয়, কারণ কর্মচারীদের এই শপথ নাই যে তারা কি বলে অলাভজনক পদে এসেছেন। এক, দুই হচ্ছে এই গাড়ি যখন কেনা হয় তখন এই গাড়ি 25 বছর, 20 বছর, 15 বছর ব্যবহৃত হবে, এরকম একটা চিন্তায় কিনা হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় কর্মকর্তা ট্রান্সফার হন, কিন্তু গাড়িগুলি ব্যবহৃত হবে, এই গাড়িগুলি এক্সিকিউটিভ কাজে ব্যবহৃত হয়, রাজনৈতিক কাজে না। সংসদ হুম। সদস্যের দায়িত্ব একটু এক্সিকিউটিভ না। এই হাসান আব্দুল্লাহ, সার্জিস, সারোয়ার তুষার, এরাই কিন্তু বিভিন্ন টক শোতে বলেছিলেন যে সংসদ সদস্যরা হচ্ছেন আহ আইন প্রণয়ন করবেন। আইন প্রণেতা কেন স্থানীয় সরকারের মতো
গিয়ে বলবেন ব্রিজ কালভার্ট এগুলো আমরা করব। কিন্তু আমরা দেখলাম যে সংসদ সদস্য হওয়ার সাথে সাথে উনি ব্রিজ কালভার্ট খেজুর আহ সহ বিভিন্ন কিছু হিসাব দিতে শুরু করলেন। এই হিসাব তো ওনার দেওয়ার কথা না, এই হিসাব দিবে ওই এলাকার এক্সিকিউটিভরা, যারা এগুলো বিতরণের দায়িত্ব পেয়েছে, এগুলো নির্মাণের দায়িত্ব পেয়েছে। সংসদ সদস্যের তো আইন করার কথা, এগুলো কিন্তু ওনারা আমাদেরকে শুনিয়েছেন, আমরা বলি নাই। আমরা কিন্তু বারবারই বলছিলাম যে সংসদ সদস্য এলাকাতে বিভিন্ন কাজের তদারকি করে, তার কিন্তু বিভিন্ন কিছু দরকার হয়। তারপরে তারা কি করলেন, তারা সরকারি অফিসে বসলেন। সরকার কেন এমপিদেরকে অফিস দিবে? এমপিরা রাজনৈতিক ব্যক্তি, তারা রাজনৈতিক দলের মাধ্যমে দেশকে সেবা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন। তো তারা নিজেদের বাড়িতে অফিস করবেন, তারা না হলে ভাড়া করে নিজেদের একটা জায়গা করে সেখানে অফিস করবেন। এই ভাড়া সরকার প্রদান করবে। তার মানে আপনি বুঝতে পেরেছেন, করের টাকা নেই না, করের টাকা খাই না, এইসব কথা বলে এখন করের টাকা দিয়ে সম্পূর্ণ ব্যয় নির্বাহ করার জন্য তারা হাজির হয়েছে এবং জনগণের কষ্টার্জিত অর্থের পয়সা তারা এখন নিজেদের গাড়ি বাড়ি অফিস আদালত জি। সবখানে খরচ করবেন। মাসাল্লাহ মাসাল্লাহ, কোনো অসুবিধা নাই। আমার একটা জায়গায় আপত্তি, সেটা হচ্ছে আগে তাদেরকে কে বলতে বলেছিল যে আমরা কিছু নিব না? ওই যে প্রতারণামূলক কর্মকাণ্ড, এগুলো হচ্ছে সেই প্রতারণামূলক কর্মকাণ্ড, মুখে একটা মনে আরেকটা। এই জন্যই বলেছে যে এনসিপি কে সাথে নিয়ে জামাত ইসলাম আসলে কোন বৃহত্তর ঐক্য সাধন করতে পারবে না। কারণ সকালবেলা বলবে আমরা ঐক্যে আছি, বিকালবেলা বলবে আমি তো এই কথা বলি নাই, আমরা তো এই কথার ব্যাখ্যা এরকম বলে একটা ব্যাখ্যা দিবে। জি, ডাক্তার স্যার অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই, আসলে কি মুখে এক মনে এক এই অবস্থা চলছে? আমি শুধু জামাত বা মানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বলছি না, দুই দলকেই বলছি, কারণ সংসদে এক অন্তত রাজপথে আর এক, সেরকমটা আমরা দেখতে পাচ্ছি। উত্তর যে তুষার ভাই আর আমার একই হয়ে যাবে, দুইজন তো মানে দুই দিকে হবে না। তুষার ভাই যা বলছে না হোক। আর দুই দিক করে আমার দরকার নাই, কথাটা একই হয়ে যাবে। আচ্ছা, সবসময় দুই দিক করার দরকার নেই। আমরা কি ঝগড়া করি? আমরা যেটা মনে করি সেটা বলি। আচ্ছা। প্রথম কথা হলো, এনসিপি রাজনীতি হচ্ছে এই জুলাই সনদ। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে তুষার ভাই যা বললো সেটা হয়তো আমি একটু ব্যাখ্যা দেব। এই 45-এ লেখা আছে স্থানীয় প্রতিষ্ঠানের কি আর্থিক ব্যবস্থাপনা, মানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আপনার আর্থিক এবং বাজেট প্রণয়নের ক্ষমতা দিতে হবে। এটা কোথায় আছে? এই জুলাই সনদে আছে। এখন আমি গতকালকে না আজ সকালবেলা একটা অনুষ্ঠানে গেছিলাম এবং এই কথা বলছিলাম, এনসি আমার উপর খুব খেপা, এনসিপির একজন এমপি। আমি তাকে বললাম, প্রথম কথা হলো এমপি কেমন করে উপজেলা পরিষদের উপদেষ্টা হন? উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওখানে যে এমপি সাহেব বসে থাকেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কোথায় গম কতখানি বরাদ্দ দিবেন, কোন স্কুলকে কি নিবেন, আমরা 17 বছরে কি দেখলাম? এই প্রক্রিয়াতেই তো সমস্ত ইনস্টিটিউশন গুলো ধ্বংস করে দেওয়া। দ্বিতীয় কথা হলো যে আপনি গেছেন পার্লামেন্টে, আপনার দায়িত্বটা কি? নীতি নির্ধারণ করা, একদম ভেরি স্পেসিফিক। যদি কনস্টিটিউশন বলেন আর পৃথিবীর যেখানে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট বলেন, আপনার কাজ হচ্ছে পার্লামেন্টে আইন প্রণয়ন করা, আইন নিয়ে বিশ্লেষণ করা। যেভাবে এই যে ধরে নেন শিক্ষামন্ত্রী নকল ধরতে গেছে, এটা ওনার কাজ না। ওনার কাজ হচ্ছে এমন ভাবে শিক্ষা পলিসি করা যাতে বাংলাদেশ থেকে নকল সারা জীবনের মধ্যে নির্মূল হয়। উনি যে এক্সপেল করবেন, ওখানে যাবেন, ছেলে পেলে তাই নিয়ে টুইট করবেন, এটা ওনার কাজ না। সো এনসিপির আমার মনে হয় এমপি সাহেবরা জানেন না ওনার সংসদে কি জন্য গেছেন। তারা আমাকে গালিগালাজ করতে পারে এরপরে, কিন্তু আমার কাছে মনে হয় এটা গেছেন কি কারণে। শোনেন, ট্যাক্স ফ্রি গাড়ি আর 5 বছরের মধ্যে গাড়ি, এর মধ্যে পার্থক্য কি? ট্যাক্স ফ্রি গাড়িটা তো আপনি পয়সা দিয়ে কিনতেন, আর এখন আপনি জনগণের টাকা দিয়ে কিনবেন। ট্যাক্স ফ্রি মানে ট্যাক্স নিবে না, কিন্তু সে টাকাটা কিন্তু জনগণ দিত না। এমপি সাহেব তার নিজের টাকা দিয়ে ওই গাড়িটা কিনতো। এখন আপনি এখানে কথাটা বলতেছেন কি, উপজেলা চেয়ারম্যানের ইয়ে আছে, কি আছে? গাড়ি আছে। গাড়ি আছে, ডিসি সাহেবের গাড়ি আছে। তাহলে আপনি উপজেলা চেয়ারম্যান হতেন ভাই, আপনাকে এমপি হতে বলছে কে? আপনি বিসিএস দিয়ে ডিসি হন না কেন? আপনাকে ডিসি হতে তো কেউ মানা করেনি। দ্বিতীয় কথা, আরেকটা কথা বলতেছে, এমপি সাহেবের নাকি যে কাজ তদারকি করতে, এমপি সাহেবের কাজ কোন রাস্তা ঠিক মতো তৈরি হচ্ছে কি হচ্ছে না, এটা তো লোকাল সেলফ গভর্নমেন্টের কাজ। তার মানে আপনি আপনার কাজের মধ্যে দিয়ে জানাচ্ছেন যে বাংলাদেশে ইনস্টিটিউশন চান না, আপনি বলতেছেন সংস্কার চান, পুরো সিস্টেমের পরিবর্তন চান, কিন্তু আপনার পদক্ষেপগুলো দেখাচ্ছে ঠিক 17 বছর না। বাংলাদেশ হওয়ার পর থেকে যেভাবে চলে আসছে দেশে, এমপি মানে হচ্ছে এটা একটা বিরাট ব্যবসা, এমপি হতে পারলে আর বাপ দাদার আর কিছু করতে হবে না, আপনি সেই জায়গায় চলে যাচ্ছেন। এখন আসেন অফিসের কথা। আপনাকে অফিস দিচ্ছে কোথায়? টিওনো মহোদয়ের উপরে।
একটা থানা নির্বাহী অফিসারের উপরে যদি এমপি সাহেব বসা শুরু করে, এমপির কাছে যত লোক আসবে, ওই টিএনও স্বাধীন আর কোনো কাজ করা লাগবে না। আর যদি দফায় দফায় আপনি যে 2 দিন থাকবেন, টিএনও কোথাও যেতে পারবে না আপনাকে, আপনি যদি উপরে অফিস থাকে। প্রথম কথা, আপনার অফিসটা উপজেলায় থাকবে কেন? আপনি তো লোকাল সেল গভর্নমেন্টের অংশ না রে ভাই। লোকাল সেল গভর্নমেন্টের কথা আপনি এই জুলাই সনদে বললেন। আপনি, আমরা সবাই আন্দোলন করতেছি জুলাই সনদ নিয়ে। তাহলে জুলাই সনদ নিয়ে যখন আমরা আন্দোলন করতেছি, জুলাইকে ধারণ করতেছি, আমরা বলতেছি, আপনি এই কথা বললেন না কেন যে ডিসি সাহেব কিভাবে লেখে জেলা প্রশাসক? আপনি তো এই কথা বলতে পারতেন। সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট গভর্নর আগে ছিল, এখন জেলা পরিষদ চেয়ারম্যান আছে। তা জেলা পরিষদ চেয়ারম্যানের কাজ কি? আর ডিপ্টি কমিশনার মানে কি? সে কালেক্টর। তার ডেজিগনেশনটা কি? জেলা প্রশাসক না? তাহলে আপনি সেটা বললেন না, আপনি উল্টা আরেকটা কথা বললেন, 70,000 টাকা আমাকে তেলের খরচ দেয়। আপনি কেন বললেন না 70,000 টাকা আমরা নিব না? 70,000 টাকা আমরা নিব না। আজকে যেমন দেখলাম তাদের মানে এনাদের তো আবার জেনারেল সেক্রেটারি নাই, মুখ্য সচিব নাকি আক্তার সাহেব বোধহয় আছে। উনি বললেন যে টাকা ছাপায় সরকার এইভাবে দেশ চালাচ্ছে, এটা গ্রহণযোগ্য না। তো টাকা ছাপায় যদি গ্রহণযোগ্য না হয়, সামনে জুন মাসে টোটাল দেখা না হলো যে 42,000 কোটি টাকা হচ্ছে লোন দিতে হবে। আপনি গাড়ি চান কিভাবে? গাড়ি চান কিভাবে? আপনি অফিস চান কিভাবে? আবার অফিস পাওয়া দিছে সরকার, সেটা আবার আপনি ধন্যবাদ জ্ঞাপন করতেছেন। সো এই সার্কাসটা যেটা হচ্ছে, সেজন্য বলতেছি শোনেন, মুখে অনেক কথাই বলা যায়, যখন বলেন আমিও চিৎকার করে বলি না যে কি খারাপ আওয়ামী লীগ আর ভালো আওয়ামী লীগ, আদর্শ কোনদিন খারাপ ভালো হয়? তাহলে আমি বলবো যে যারা যারা গাড়ি চাইছে আর অফিস চাইছে তারা খারাপ এনসিপি, আর ভালো এনসিপি হচ্ছে যারা এমপি না, তাদের নির্মূল করতে হবে। এখন পর্যন্ত জামাত ইসলাম বলেনি নির্মূল করতে, জামাত ইসলাম নির্মূল করতে হবে না। পাঁচ বিদায় লাখ নিতে লোক, হবে বলছে। হ্যাঁ বাস বিদায় নিতে হবেও বলা লাগবে না। 5 লাখ লোক ঢাকায় কালকে ডাকলে বিএনপি পালানোর জায়গা পাবে না। বিএনপির পুলিশ নাই, বিএনপি সব ক্যাডার ভাড়াটিয়া। বিএনপির ছাত্র দল ছিল নাকি গত 15 বছর? যেদিন খালেদা আচ্ছা, জিয়া এই arrest এই হয়, সেদিন একটা লাইনটা একটু, শিবির এই ছিল। লাইনটার একটু বিশ্লেষণ আমি ডাক্তার আব্দুল নূর তুষারের কাছ থেকেও শুনে অনেকগুলো ধারাবাহিকভাবে আপনার কথা চলে আসছে, সেগুলো একে একে আসি। ডাক্তার আব্দুল নূর তুষার, 5 লাখ লোক জামাত ইসলাম নামালে বিএনপি টিকতে পারবে না, এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়? পরিস্থিতি সেরকম একটা আছে কিনা? আমার মনে হয় না, কেননা 5 লক্ষ লোক আসার জন্য তো একটা কারণ লাগবে। বিএনপি এমন কিছু এখনো করে নাই যেটার জন্য 5 লক্ষ লোক এখন ঢাকার দিকে রওনা দিবে এবং বিএনপির পতন ঘটানোর চেষ্টা করবে। ওই ধরনের অবস্থা পরিস্থিতি তৈরি হলে জামাত ইসলাম কেন, 5 লাখ লোক আনার ক্ষমতা তো অন্য দলেরও আছে। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা নিষিদ্ধ হয়ে বসে আছে, তাদের 5 লাখ লোক নাই আছে। এইভাবে চিন্তা করা উচিত না, বরং আমার মনে হয় চিন্তা করা উচিত এইভাবে যে একটা আন্দোলন তৈরি করার বা সরকার পতনের আন্দোলনে যাওয়ার মতো অবস্থা কি আসলে এই মুহূর্তে বিরাজ করছে কোথাও? আমার কাছে মনে হয় না যে এরকম একটা অবস্থা এখন বিরাজ করছে। এই কারণে যে মানুষ কিন্তু একটা আন্দোলনের পর যা কিছু পাওয়ার কথা ছিল বা যা কিছু তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে অনেক প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। এবং এই প্রতিশ্রুতি যিনি ভঙ্গ করেছেন তিনি মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, যার নাম সকলেই জানে, প্রফেসর মোহাম্মদ ইউনূস। তো প্রফেসর মোহাম্মদ ইউনূস যেখানে কথা দিয়ে কথা রাখে নাই, এক কথা বলে আরেক কাজ করেছে, ফলে খুব সহজে যে লোকজনকে রাজুতে ডাক দিলে আসবে এটা এখন আর মনে হচ্ছে না। কারণ এরই মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ছাত্ররা নিজেরাই নিজেদেরকে প্রহার করতে শুরু করেছে। এবং এই যে বিষয়টা, এটা কিন্তু একটা অ্যালার্মিং সাইন যে ঐক্য নামক যে বস্তুটি ছিল সেটা অনেক ক্ষেত্রে বিভেদে পরিণত হয়েছে এবং এক ধরনের মবের মতোই একে অন্যকে আক্রমণ করেছে। যে অসম্মান একদল ছাত্র অন্যদেরকে করেছে, ওই একই ধরনের অসম্মান তাদের উপরে এসে হাজির হয়েছে। ফলে বিষয়টা আমার মনে হয় আগের জায়গায় নেই যে ডাক দিলেই সবাই একটা পতাকা তলে চলে আসবে। আগে এরকম চলে আসার একটা বড় কারণ ছিল আওয়ামী লীগের সরকার। আওয়ামী লীগ সরকার যেহেতু কোনোভাবেই ভদ্রচিত উপায়ে নির্বাচন করে তাদের ক্ষমতা পরীক্ষা করবে না এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, ফলে তাদেরকে সরানোর তো আর কোনো উপায় ছিল না। কিন্তু বিএনপি তো এটা করছে না এখনো। সামনে নির্বাচন আছে, স্থানীয় সরকার, তারপর নির্বাচন রয়েছে বিভিন্ন ট্রেড বডিগুলির, এইসব নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু প্রফেশনাল বডি নির্বাচন আছে, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু বিএনপি তার শক্তির একটা পরীক্ষা পেয়ে যাবে। বিএনপি যদি দেশ ভালো না চালায় ওইসব জায়গাতে আমার ধারণা যে বিএনপি বিরুদ্ধে যারা রাজনৈতিক অবস্থানে আছেন তারা আসন পেতে শুরু করবে। ফলে আমার মনে হয় না যে এখনো দেশে
চূড়ান্ত একটা অগণতান্ত্রিক অবস্থায় আমরা কিন্তু পৌঁছে এখনো গিয়েছি। মানে এখনই এই অবস্থা কেন হলো যে ছাত্ররা এত উত্তেজিত হয়ে উঠছে? একটু মানে গুপ্ত ইস্যু বললে, ফটোকার্ড ইস্যুতে একজন মানে কিছু শব্দ হলেই আক্রমণ, পাল্টা আক্রমণের জায়গায় চলে যাচ্ছে, এরকম এই অবস্থায় যে কেন পৌঁছালো? অসহনশীল অবস্থা, এই অসহনশীল অবস্থার যে ট্রেনিং, সেই ট্রেনিং দিয়েছেন হচ্ছে একজন নোবেল বিজয়ী মহাশাস্ত্রবিদ, মহাশান্তি প্রতিষ্ঠার যিনি একজন জনক, শান্তির পিতা, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি এমন ভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যে তারা এখন এই প্রশিক্ষণ কাজে না লাগিয়ে পারছে না। কেননা এই ভদ্রলোক যদিও নিজে শান্তির পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি তার বক্তৃতায় মানুষজনকে একে ওকে প্রতিহত করা, তেজ দেখানো, দোসর ধরা, ভাঙচুর করলে সেটাকে সেলিব্রেশন বলা, ক্ষোভ বলা, বিক্ষোভ বলা, মবকে প্রেসার গ্রুপ বলা, এগুলো তো উনি করেছেন। এবং উনি না শুধু, ওনার পুরো রাষ্ট্রযন্ত্র করেছে। অথচ খুব বেশি দরকার ছিল ছাত্রছাত্রীদেরকে এমন একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, যে শৃঙ্খলা দেখে মানুষ অবাক হয়ে যেত যে সত্যিকারের সুশাসন মানুষের জীবনে বা আচরণে কি পরিবর্তনই না আনতে পারে। কিন্তু সেটা না হয়ে তিনি কি করেছেন? তিনি হিংসাকে উস্কে দিয়েছেন। এবং সেই হিংসার বলি কিন্তু ওই সময় রাজনৈতিক দলগুলি হয়েছে। এমন কিন্তু নয় যে রাজনৈতিক দলগুলি এর বাইরে ছিল। উনি যাদেরকে নিয়ে বিদেশে ভ্রমণ করতে গিয়েছেন তাদের দিকে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা কিন্তু ওনাকে দেখি নাই যে উনি এসে দাঁড়িয়েছেন ওই যারা ডিম নিক্ষিপ্ত হয়েছে তাদের পাশে। উনি ওনার মধ্যে বেরিয়ে গেছেন। এদিকে তার সঙ্গে নিয়ে যাওয়া অতিথিরা ডিমে আক্রান্ত হয়েছেন। উনি সব জায়গাতে এই কাণ্ডটা করেছেন। আমরা কিন্তু ওনাকে দেখি নাই যে উনি যখন মাইলস্টোনে আগুন ধরে গেল, এরকম একটা বিরাট দুর্ঘটনা ঘটলো, আমরা কিন্তু ওনার উপদেষ্টাদেরকে দেখি নাই তখন। বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টাকে একদিনের জন্য আমি মাইলস্টোনের এই রোগীদেরকে দেখতে যেতে দেখি না। এরকম অসংখ্য নির্দয় কাজ কিন্তু তিনি করেছেন। তার সময় সংখ্যালঘু হত্যা করা হয়েছে বিনা কারণে। কিন্তু তখন আবার রোগীদের দেখতে যাওয়া নিয়েও সমালোচনা হয়েছিল। এইরকমই গুজবে কিন্তু, যে গুজবের কারণে যে মারামারি হলো ছাত্রদের মধ্যে, এইরকমই গুজবে একজন সংখ্যালঘুকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এইরকমই সন্দেহবশত মোবাইল চুরি করেছে, সন্দেহবশত বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করিয়ে একটি ছেলেকে প্রহার করে নির্দয় ভাবে হত্যা করা হয়েছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, উনি যখন ইন্ডেমনিটি দিয়েছেন, উনি কিন্তু এই বিষয়গুলিকে ইন্ডেমনিটি দেওয়ার মতো একটা অবস্থায় নিয়ে গিয়েছেন। উনি এমন একটা অবস্থা তৈরি করেছেন যে অবস্থায় যেন এইগুলির কোনো বিচার হবে না, এরকম একটা ব্যাপার তিনি অন্তত আইনে না থাকলেও তার কাজে কর্মের মধ্যে দিয়ে এরকম একটা অবস্থা তিনি করেছেন। উনি কি করেছেন? উনি ভুয়া মামলা হতে দিয়েছেন, যেখানে ওনার নিজের বিরুদ্ধে ভুয়া মামলা ছিল বলে উনি অভিযোগ করেছেন। নিজের মামলাগুলিকে উনি আদালতের মাধ্যমে না, উনি কিন্তু প্রশাসনিক ভাবে এগুলিকে তুলিয়ে নিয়েছেন। অথচ অন্যদেরকে তিনি ভুয়া মামলা দিয়ে বিনা কারণে বন্দী করেছেন। ফলে ওনার যেসব কুকীর্তি, এই কুকীর্তির দায় এখন এই সমাজ বহন করছে। উনি যে 18-19 মাসে এই যে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন, এই অবস্থার যে জের আর কি, এইটা বহন করছে। আমার কাছে মনে হয় যে এরা এখন এদের যে এই যে উত্তেজিত ভাব, এই ভাব এখন আর কার উপরে এটা করবে, আচ্ছা ফলে আচ্ছা, নিজেরা তার নিজের মানে উপর সেই করছে। ধারাবাহিকতায় এই উত্তেজনা। আমি ব্যস্ত সারের কবির কাছে শুনতে চাই, কেন এই উত্তেজনা? কেন কিছু শব্দগুচ্ছের কারণে বা কিছু এমনকি ফটো কার্ড ইত্যাদি শেয়ার করা এরকম ইস্যুতে এত আক্রমণাত্মক হয়ে উঠছে, একদম অস্ত্র হাতে নেমে পড়ছে, কোথাও কোথাও দেশ জুড়ে একদম ছাত্রদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ছে? কেন এত উত্তেজনা? প্রথম কথা হলো, আগের প্রশ্নের বোধহয় আমি আমি শেষ করতে পারিনি বলে একটা ইয়া হয়েছে। আমি বলতে চাইছি, যদি জামাত ইসলাম সরকার পতনই করতে চাইতো আর 5 লক্ষ লোক যদি নিয়ে এসে জমায়েত করে, তাহলে বিএনপি সরকারের পতন হয়ে যাবে। তার মানে আমি এটাও বললাম যে এখনো জামাত ইসলাম কিন্তু সরকার পতনের কোনো ডাক দেয়নি। আজকেও কিন্তু বারবার ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু সরকার পতনের ডাক দেয়নি। আর ভাই বললেন যে কথা, 5 লক্ষ লোক, হ্যাঁ, আগে যারা চলে গেছে তারা তারা 5 লক্ষ না, 5 জন লোক নিয়ে এসে জমা করুক, তারপর দেখি কি হয়। অতএব এটাকে আবার আমি একদম একদম অন্তঃস্থল তাদের তো লোক আছে রে ভাই। আছে, সেটা তারা 5 লক্ষ লোক কেন বললাম, 5 জন আগে এসে জমা হোক, তারপর দেখা যাবে। অতএব সেটা না। থার্ড যে কথাটা বললেন অসহিষ্ণু, ডক্টর ইউনূসকে ঢালাও ভাবে ভাই যেভাবে বলে, এটা ভাইয়ের ইন্টারপ্রিটেশন। আমার ইন্টারপ্রিটেশন একটু আলাদা জায়গায়। আলাদা জায়গায় হচ্ছে, ডক্টর ইউনূস আসার পরে আমরা পার্শ্ববর্তী দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। ডক্টর ইউনূসের সময় 133টা অধ্যাদেশ পাশ হয়েছে, এবং সেই অধ্যাদেশগুলো সবগুলোরই ড্রাফট করছে ডক্টর কামাল হোসেনের চেম্বার। ডক্টর কামাল হোসেনের চেম্বার থেকে এই সবগুলো ড্রাফট হয়েছে, এবং যেটা অ্যাটর্নি জেনারেল সাহেব ভেটিং করছে।
সো গুম কমিশনের যতগুলো অধ্যাদেশ হয়েছে সবগুলোই করা হয়েছে, এবং এগুলো কোনোটাই তখন সেই সময় সবাই সাধুবাদ দিছে। আমি বারবার এটা রিপিট করি, বিচার বিভাগের যেদিন সেক্রেটারিয়েট করা হলো সেদিন আজকের মাননীয় আইনমন্ত্রী, সেদিনকার অ্যাটর্নি জেনারেল, তিনি বললেন যে বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস যে সব খারাপ করছে তা না। আরেকটা জিনিস হচ্ছে তিনি খারাপটা কিন্তু কখন ওইটা করলেন। একটু ব্যাখ্যা করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলে, চোখে চোখ রেখে লাভটা কি হয়েছে? আচ্ছা, বলতে দিচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেলটা করলেন হচ্ছে আইন উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু বুঝে ওঠার আগেই তার গ্রামীণ শক্তিকে 600 কোটি টাকার একটা সুবিধা দিয়ে দিলেন। কি সুবিধা দিয়ে দিলেন? ভ্যাট মুক্তির একটা সুবিধা দিয়ে দিলেন, একটা রেয়াত দিয়ে দিলেন। এই রেয়াত কিন্তু অন্যরাও পাইছে, সেটা কথা আসতেছে না। কিন্তু কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই রেয়াত না উচিত হয়নি। তাকে যে সে তার বাচ্চা না যে অন্যকে আইন উপদেষ্টা দিয়ে দিলেন আর উনি নিয়ে নিলেন। অনেক সময় ক্ষমতায় যে মানুষ নিজে কি সেটা ভুলে যান। কারণ এই উদ্দেশ্যে একটা কথা বলি আপনাকে, আপনার মাধ্যমে সারা দেশকে জানানো উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে তার গ্রামীণের লিগ্যাল উপদেষ্টা হিসাবে নিয়োগের জন্য আমার সাথে বসছিল, এবং তখন আমি তাকে বলছিলাম যে এটা হচ্ছে ইদ্রার একটা প্রকল্প নিয়ে, সৌর বিদ্যুতের প্রকল্প। তার কাছে 1000 কোটি টাকা ইদ্রা ক্লেম করছে, এবং ইটকল, এই ইটকল প্রজেক্টটা হচ্ছে সৌর বিদ্যুতের প্রকল্প। তখন আমি বলছিলাম যে এটা আইনগতভাবে ইটকল পায় না, মানে গভর্নমেন্ট পায় না, কারণ এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড। উনি আমাকে উঠে বলছিলেন যে শোনো, আইনের ম্যাট প্যাচা হয়তো পায় না, কিন্তু যখন ওয়ার্ল্ড ব্যাংক জানবে ডক্টর ইউনূসের কোম্পানি বা পরিবার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে না, সারা দেশে আমার সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হবে। কারণ এটা ছিল গ্রান্ট, আবার বুঝেন ওয়ার্ল্ড ব্যাংক অনেক সময় ঋণের পরিবর্তে গ্রান্ট দেয়। সো সেই ভদ্রলোক পরবর্তীতে 400 কোটি টাকা নিবে, এটা আমার কাছে কিন্তু যেদিন আমি শুনছি সেদিন থেকে খুব মানসিক ভাবে হলো যে লোকটা 1000 কোটি টাকা নিতে চায়নি সে ভদ্রলোককে 400 কোটি টাকা দিয়ে ব্ল্যাকমেল করলো। অন্য কোনো কারণ আছে কিনা আমার জানা নেই। সেকেন্ডলি, আপনি বলছেন যে চোখে চোখ রেখে কথা বলে লাভ কি হয়েছে? চোখে চোখে রেখে কথা বলে লাভ হয়েছে যে আজকে ভারত বিরোধী বলতেছি না আমরা, আগ্রাসন বিরোধী যে কথাটা 17 বছরে বলতে পারিনি, এবং ভারতের সাথে যে অসম চুক্তিগুলো সেগুলো বাতিলের জন্য আমরা বারবার বলে এসেছি। কিন্তু কিন্তু দুর্ভাগ্য, কিছু তো হয় না, প্রকাশও হয় না। আমরা শুনেছিলাম প্রকাশ দুর্ভাগ্য, করবে নাকি সব। হ্যাঁ দুর্ভাগ্য বললাম যে ডক্টর ইউনূস এটা করেনি। এবং কেন করেনি সেটা সেদিন ডক্টর ইউনূসের এই পুরা 18 মাসে একদিনও যমুনার সামনে আন্দোলন ছাড়া লোক ছিল না। এই লোকগুলো সব বিএনপি করাইছে, এই লোকগুলো সব বিএনপি। আজকে তো একটা আন্দোলনও নাই, আজকে তো গুলশান অভিমুখেও কারো আন্দোলন নাই, পার্লামেন্ট অভিমুখেও কারো আন্দোলন নাই, কারণে তাহলে এই আন্দোলনগুলো করালো। নাম্বার 2 হচ্ছে যখন দুইজন লোক বলেন, একজন মন্ত্রী বলেন যে ফেব্রুয়ারি মাসে যে ডক্টর ইউনূস সাহেব ট্রফি দিয়ে এসছেন, তখন তার নির্বাচন করার কোনো দরকার ছিল না। সো এই ট্রফিটা যে দিয়ে আসছেন, এই মেকানিজম তো ভারত সবসময় করছে। এই যে ভারতের আধিপত্যবাদের মধ্যে যুদ্ধ, এই যে চোখে চোখ রেখে কথা বলাই যে আমি বলতে পারতেছি বা অন্যরাও বলতে পারতেছে, এটা ডক্টর ইউনূস সাহেব একটা কৃতিত্ব। হয়তো কিছু হয়নি আজকে, আগামীতে যে হবে না সে কথা কে বলছে? কেবল তো বলা শুরু, এই শুরুটা তো উনি শুরু করে দিতে পারেন। আমিও সেটা, মানে চোখে চোখে কথা বলাটা জরুরি, কিন্তু কথা বলে আমরা কিছু কি গেইন করেছি নাকি লুজ করেছি? মানে ডিপ্লোমেসি বাদ দিয়ে কি চোখে চোখ? এই কথাটার সাথে আমি একমত না। প্রথম কথা, দলীয়করণের সর্বোচ্চ জায়গায় চলে গেছে কথা। যদি দলীয়করণ এমন কোনো জায়গায় না প্রশাসন যেখানে বিএনপি তার লক্ষ্যে বসায়নি, ইনক্লুডিং ক্রিকেট। যে বল নিছে কিনা আমার ব্যারিস্টার সাহেব আমি জীবনে জানি না, অর্থাৎ তারা এখন বিশেষজ্ঞ হয়ে গেছে। 17 বছরের তো একই রূপ দেখতেছি, তাহলে হাসিনাকে সরা লাভ কি হলো? আপনি বিচার বিভাগের স্বাধীনতা দিবেন না, তাহলে সেদিন জাস্টিস শাহিন সাহেব, চিফ জাস্টিস কি অন্যায় অপরাধ করছে যে তাকে সরালেন? এই 12 জন জাজকে কেন সরালেন আপনি? যে আপনি যদি আজকে সেই মানে জুডিশিয়ারিকেই কন্ট্রোল করতে চান, তাহলে আপনি এগুলো করলেন কেন? তার মানে আপনি একই পথে। আরেকটা জিনিস বলি সবসময়, যে সকালে সূর্য দেখলে কিরকম সারাদিন যাবে সেটা বোঝা যায়। উনি দলীয়করণ থেকে শুরু করে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে টাকা ছাপানা সেটাও পর্যন্ত বলেননি, সেটাও সাপ্রেস করে গেছেন। এই 2 মাসেই এত কিছু, এবং 2 মাসের মধ্যে হঠাৎ করে রাস্তায় ক্রিস হাতে তার ছাত্র দলের নেতার আগমন। এবং দুঃখের বিষয়, এখন পর্যন্ত শাহবাগ থানায় এই 2টা ছেলেকে মারার জন্য কোনো মামলা নেয়নি। তাহলে 17 বছরের আজকে এই 2 মাসের মধ্যে কি পার্থক্য? একটা মামলা হয়নি এখন পর্যন্ত, ভিডিও ফুটেজ দেওয়ার পরও।
ব্যারিস্টার শাহরিয়ার, যখন এই প্রশ্ন সম্ভবত আপনাকেও করেছিলাম, যখন ডাকসু নেত্রী, সাবেক ডাকসুর একজন নেত্রী ইমিকে যখন টেনে হিচড়ে বা তাকে জোর করে ঠেলে নিয়ে গিয়ে শাহবাগ থানায় দিয়ে আসলো, যারা দিয়ে আসলো বা যারা মারপিট করলো তাদের বিরুদ্ধে কোনো মামলা তখন হয়, তখন এই মোসাদ্দেকরাই কিন্তু ছিল যাদেরকে এখন মারপিট করা হয়েছে, তাদের বিরুদ্ধে কিছু করা হয় নাই, তাদেরকে বরং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তারা এখনো জেলখানায় আছেন। মানে সেটাও তো হয়েছে। এখন কি এটা এক রকমের তাদের হ্যাঁ, সাথে? হয়েছে। হ্যাঁ, এখন যদি আপনি এটাকে নেন যে একজন গেছে রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কি করতে, কনস্পিরেসি করতে। আর আমি জানি না আপনাদের মনে হয় যে তুষার ভাই তো খুব মেরিটাস, তুষার ভাই মনে থাকার কথা, প্যাট্রিয়ট বলে একটা কবিতা ছিল, যে স্বাধীনতা যুদ্ধ করে আসছে, পরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফুলের মালা দিয়ে যাদেরকে বরণ করা হয়েছিল। এই মোসাদ্দেকরা হচ্ছে আমাদের স্বাধীনতার মুক্তিযোদ্ধা। এদেরকে আপনি আজকে যে অপমান করতেছেন, এই জাতিকে তার জন্য ভার বহন করতে হবে। সো ওদের সাথে ওই মেয়েটার তুলনা করা যাবে না। নাৎসির সাথে আপনি কোনোদিন, যারা এই দেশকে সে দ্বিতীয় একজন বিশ্বযুদ্ধ, বাম দল করা একটা বাম দলের একটা না, আপনি পুরো ঘটনাটা যদি মনে করেন তাহলে দেখেন যে কি কারণে হয়েছে। আমি একটু বেশি আর কিছু বলতেছি না, কিন্তু কথা হলো আমার প্রশ্নটা ওখানে, এরা আমার প্রশ্নটা এখানে, মুসাদ্দেকরা তো আইনের এই আইনের স্বাধীনতা, অবস্থান কি? আইনের অবস্থান কি হলো? শাহবাগ থানার সামনে শাহবাগ থানা নিশ্চুপ, এখনো নিশ্চুপ। যাদেরকে মারলো, মানে তাদের সামনে মারা হলো, কিছু হলো না, তখনও নিশ্চুপ, মারা হচ্ছে তাদের সামনে। আইন যদি থাকে তাহলে তো আসলে কে কি সেটা সেই মুহূর্তে মানে আইন শৃঙ্খলা বাহিনী আপনার দেখার কথা না, কথা কি? এটাতে আমি সমর্থন করি না। ওই দিন ওই মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে, ওই দিন মেয়েটাকে মারা হয়নি। কিন্তু আপনি একটা জিনিস বুঝেন, তার আজকে সাথে যারা মেরে ছিল যখন তাদেরকে উন্ডেট মারা করা হয়েছে। হয়েছে, না আজকে যখন মেরে উন্ডেট করা হয়েছে দুজন মুক্তিযোদ্ধাকে, এটা তো করার সাহস কেউ পায়নি। যে সেটা যখন করা হয়েছে, এবং সেই সময় আজকে আবার আমরা আরেকজন হারুন সাহেব দেখতে পাচ্ছি, নব্য হারুন। এটাও কিন্তু খুবই, ফ্যাসিবাদের যা যা নমুনা সব কিন্তু 2 মাসে প্রকাশ পেয়েছে। আমি জানি না জি, তুষার ভাইয়ের কাছে কেন পাইনি, আমার কাছে কিন্তু পাচ্ছে। সেই জন্য বলতেছি সামনের দিন বোধহয় ভয়াবহ। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার। মানে নব্য মুক্তিযুদ্ধ আসছে, নব্য হারুন আসছে, অনেক নব্য কিছু আসছে। আমি ডাক্তার আব্দুল লতিফ স্যার আপনার কাছ থেকে এই ব্যাখ্যাটা, মানে প্রশ্ন না করি, আপনার কাছে শুধু ব্যারিস্টার শাহরিয়ারের কথার ব্যাখ্যা যদি একটু শুনি। প্রথম বিষয় হচ্ছে যে এত সহজে যদি ফ্যাসিবাদ বলে দেওয়া যায়, তাহলে তো বাংলাদেশের সকল সরকার ফ্যাসিবাদী। যেমন ধরেন ইউনূস সরকার ভয়ঙ্কর ফ্যাসিবাদী। কেননা একটা ফ্যাসিবাদী সরকার কি করে, প্রথমে এসে বলে যে তার কোনো বিকল্প নাই। ইউনূস সাহেবের যারা আহ লোক ছিলেন তারা বলেছেন শুরু থেকে ওনার কোনো বিকল্প ছিল না, ওনাকে ছাড়া নাকি অন্য কাউকে প্রধান উপদেষ্টা বানালে সরকারি হতো না, মানে উনি ছিলেন বলেই হয়েছে ব্যাপারটা। অথচ যখন আন্দোলন হচ্ছিল তখন ছাত্ররা বলেছিল যে শেখ হাসিনার বিকল্প তারা সবাই, আমি বিকল্প, আমি বিকল্প, আমি বিকল্প। এবং ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুবই আকৃষ্ট করেছিল, যে একটা তরুণ প্রজন্ম ভাবতে পারছে যে তারা 10 জন, 12 জন, 15 জন মিলে রাষ্ট্র চালাতে পারবে এবং তারা নিজেদেরকে শেখ হাসিনার বিকল্প মনে করতে পারছে। এটা তো একটা আশার বাণী ছিল। কিন্তু আমরা কি দেখলাম, শেখ হাসিনার চাইতে বেশি বয়স্ক একজন বুড়ো ভাম উনি বসে পড়লেন, ওনার কোনো বিকল্প নাই। উনি তখন কোথায় ছিলেন? উনি তখন চিকিৎসা করছিলেন, ওনার পেটের অসুখ। এবং উনি ফিরে এসে প্রথম যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছিলেন সেটা হচ্ছে ওনার পেটের অসুখের ডাক্তার শামসুল আরিফিন নামে একজন ডাক্তার সাহেব, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে বসে। উনি ওনাকে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে এটা দিয়ে দেওয়াতে আমার আব্বার একটা কোলোনোস্কোপি দরকার ছিল, আমি আর করতে যাইতে পারলাম না ওনার কাছে, কারণ উনি তো ভিআইপি দের ডাক্তার হয়ে গেছেন, ইউনূস সাহেবের পেটের ব্যামোর চিকিৎসা করেন। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই কাজ কে করতো? ব্যক্তিগত চিকিৎসক কে নিয়োগ দিত? ফ্যাসিবাদী শেখ হাসিনা। ওনার একজন ডাক্তার ছিলেন আব্দুল্লাহ, আরেকজন ডাক্তার ছিলেন মোদাসের আলী। মোদাসের আলী চোখের ডাক্তার, কিন্তু প্রায় কান নিয়ে উনি নানান কথা বলতেন, যে কানের কি সমস্যা এটা নিয়ে কথা বলতেন। এবং আব্দুল্লাহ স্যার তো প্রায় সকল বিষয় বলতেন। আহ তো এই হচ্ছে অবস্থা। তো উনি কি করলেন? একই কাণ্ড করলেন। তারপরে কি করলেন? তারপরে নিজের মামলাগুলি উইথড্র করলেন। ফ্যাসিবাদ কি করে? আইন আদালতের তোয়াক্কা করে না, নিজের মামলাগুলি নিজে অর্ডার দিয়ে করলেন। তারপর হচ্ছে নিজের কর নিজে মাফ করলেন। ফাঁসিবাদ কি করে? এসালামের কর মাফ করে, উনি নিজে এসালাম হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু এখন কি হচ্ছে? মানে ডক্টর হ্যাঁ, ইউনূসের এখন সময় সমালোচনা বুঝলাম। এটার সঙ্গে কি আপনি এখনকার যে সরকার তাকে তুলনা করতে পারবেন? এখন ওনাদের আপত্তি কোথায়? প্রধানমন্ত্রী কেন কথা বলে না? কেন সালাউদ্দিন সাহেব কথা বলে? প্রধানমন্ত্রী কথা বললে তো কিন্তু বলতো যে এই ফ্যাসিবাদ। ঘটনাটা যদি দেখি, আমি ডাক্তার আব্দুল লতিফ যেটি নিয়ে কথা বলছিলাম, যে এই যে থানায় ধরেন 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য ইমিকে গ্রেপ্তার করা হলো সন্ত্রাস বিরোধী আইনে, থানার সামনে হলো, জোর করে নিয়ে যাওয়া হলো, ইমির সাথে যারা আছে তাদেরকে নিয়ে যাওয়া হলো, এর জন্য থানা আসলো, তাদেরকেই গ্রেপ্তার করে রেখে দিল, কিন্তু যারা নিল বা জোর জবরদস্তি করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। আবার আমরা এখন দেখলাম থানার মধ্যে গিয়ে যেই মোসাদ্দেকটা ওই সময় ইমিদেরকে জোর জবরদস্তি করে দিয়ে আসছিল, মোসাদ্দেকদেরকে পেটানো হলো একরকম, সেটি থানার সামনে হলো, থানা কোনো ভূমিকা নিল না। মানে ছাত্র দলের
নেতারা গিয়ে পেটালো, আবার অবশ্য ছাত্র দলের কেউ কেউ ফেরানোরও চেষ্টা করেছে, এই একটা অবস্থা। যেটা আমি কিন্তু থানা বললাম তো এটাই তো ইউনূস থানা তো সাহেবের কোনো ভূমিকা এক্সটেনশন, নিল না। এটাই তো ইউনূস সাহেবের এক্সটেনশন। আমরা কি একই ঘটনা দেখি নাই? সংবিধান নিয়ে আলোচনা হবে, সেখানে মুক্তিযোদ্ধারা গিয়েছেন, সাংবাদিকরা গিয়েছেন, তারপরে কি বলে রিটায়ার্ড ব্যুরোক্র্যাটরা গিয়েছেন, আলোচনা শুরুই হয় নাই, এর মধ্যে কিছু লোক ঢুকে পড়লো, যারা আক্রান্ত হয়েছেন তারা পুলিশকে ফোন করলেন, পুলিশ এসে আক্রান্তদেরকেই ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দিল, আর যারা মব করেছিলেন তাদের নামে কিচ্ছু হলো না। তো এইটাই তো সেই উদাহরণ। এই জন্য তো আমি বললাম যেগুলো তো ইউনূস সাহেবের রেখে যাওয়া বিষয়, এটা তো বিএনপির বিষয় না। বিএনপি হয়তো এটা দূর করতে পারে নাই, এটা নিয়ে আপনি তাকে অভিযোগ করতে কিন্তু পারেন তারা যে কি ওই যে মুক্তিযোদ্ধা, ব্যাসের শাহরিয়ার বলছেন তারা মুক্তিযোদ্ধা, এই জন্য তাদেরকে মানে বিশেষ ছাড় দেওয়ার বিষয় আছে কিনা, সেই ইনডেমনিটির মধ্যে পড়ে যায় কিনা। মানে কে মুক্তিযোদ্ধা? ওই যে মোসাদ্দেকদের কথা বলছি, মোসাদ্দেকরা যারা গিয়ে মুক্তিযুদ্ধ আর জুলাইয়ের যুদ্ধ এক না। মুক্তিযুদ্ধ, জুলাইয়ের যুদ্ধ জুলাইয়ের যুদ্ধ। জুলাইয়ের ওটাকে যুদ্ধ বলে যারা, তারা যুদ্ধকে অপমান করে। জুলাই যেটা হয়েছে সেটা একটা আন্দোলন হয়েছে। যুদ্ধকে অপমান করার মতো এত দুঃখ আমার আমার লাগে। মনে করেন যে তারা যুদ্ধ করেছে বলছে, কিন্তু এটা যুদ্ধ ছিল না, এটা স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল। যুদ্ধ তো একটা মানে যুদ্ধের একটা ওয়ার, এটার একটা ব্যাখ্যা আছে, এটার একটা আইনি ব্যাখ্যা আছে, এটার একটা ডেফিনিশন আছে। মানে এখন কি আমরা তাহলে হরমুজে যেটা হচ্ছে সেটাও যুদ্ধ, আমাদের এখানে যেটা হচ্ছে সেটাও যুদ্ধ? মানে একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ সেটাও যুদ্ধ, আবার একটা দেশে একটা আর্মির বিরুদ্ধে আরেকটা আর্মি যুদ্ধ করে সেটাও যুদ্ধ। দুইটাকে এক হয় কি করে? যাই হোক, আমরা ওই তর্কে যেতে চাই না। কিন্তু যারা এই যে মার খেয়েছেন, এদেরই দুইজনকে আমি একটা বক্তৃতা দিতে শুনেছি, সেখানে বলছেন সকালবেলা এসে বিকাল মানে রাত পর্যন্ত নাকি এমন ধোলাই কাকে জানি দিবে, এরকম একটা বক্তৃতা দিচ্ছেন। এই বিসমিল্লাহ ধরনের বলে শুরু হবে, সাদাকাল্লাহুল আযীম বলে শেষ হ্যাঁ হবে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করবে। মানে বিসমিল্লাহ বলে শুরু করতে হয় কোনো শুভ কাজ, মানুষকে মারধর করা বিসমিল্লাহ বলে শুরু করতে হয় না কিন্তু। হ্যাঁ, একটা ভালো কাজ মানুষ বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করবে। আপনি একজনকে মারধর করবেন, এটা আল্লাহর নামে শুরু করবেন? আল্লাহ বলছে আপনাদেরকে মারধর করতে, লোকজনকে নিজের হাতে আইন তুলে নিতে? এটা আছে কোথাও? যিনি আপনার ইচ্ছা হইলে আপনি আল্লাহর নামে মারধর শুরু করতে পারবেন? কোথাও নাই এই কথা। তো ওনারা এটা বললো, এবং এটা বললো মানে চিন্তা করেন, ওনারা বললো মানে রীতিমতো একটা হুমকি দিল। তো এদের একদল মববাজ আরেক দল মববাজের হাতে প্রহৃত হয়েছে। এরা কিছুদিন আগে নিজেরা মব করে ইমিকে ধরে নিয়ে গেছিল, এখন আবার ওরা গিয়ে ওই একই থানার মধ্যে ঢুকে আশ্রয় নিয়েছে, আরেক দল তাদেরকে মারতে এসেছে। এইটাই তো ইউনূসীয় শাসনের এক্সটেনশন। এখন এইটা যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, এই ফ্যাসিবাদ তো বিএনপি প্রতিষ্ঠা করে নাই, বিএনপির উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই উত্তরাধিকার সূত্রে শুধু বিএনপি এটা পায় নাই, উত্তরাধিকার সূত্রে এটা জামাত, এনসিপি, বাংলাদেশের সকল জনগণ পেয়েছে। কারণ এই বেআইনের শাসন, এই মবের শাসন, এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের শান্তি বিশেষজ্ঞ, শান্তিময়, শান্তি নোবেল, হ্যাঁ শান্তি প্রফেসর এটা করে গিয়েছেন। এবং এটা উনি করেছেন যে ওনার কোনো লাজ লজ্জা নাই, ওনার এটার জন্য সরি বলা উচিত, ওনার এটার জন্য মাফ চাওয়া উচিত। উনি 133টা অধ্যাদেশ করেছেন, এটার জন্য যদি উনি কৃতিত্ব নিতে পারেন, এরকম কৃতিত্ব তো শেখ হাসিনা এসে দাবি করতে পারবেন। উনি 132টা কালভার্ট বানিয়েছেন, উনি 133টা সেতু বানিয়েছেন, যে যার মতো যেটা পারে সেটা করেছে। উনি অধ্যাদেশ পারে, উনি অধ্যাদেশ বানিয়েছে। আর আরেকজন মনে করেন অধ্যাদেশ ছাড়াই কিছু একটা করে ফেলেছে, বেআইনে চালিয়েছে, স্বৈরাচার। কিন্তু কাম তো একই, তাই না? দুজনের স্বভাবে কোনো তফাৎ আছে? বরং একই জিনিসের এক্সটেনশন হয়েছে। এখন এইটা ফ্যাসিবাদ হইলে ইউনূসের শাসনে ফ্যাসিবাদ ছিল। এবার আসেন দলীয়করণ। দলীয়করণ ইউনূস সাহেব করেছেন। ইউনূস সাহেব এসে কি করেছেন? উনি একটা দলকে নেগেটিভলি দেখেছেন, কিন্তু তার বাইরে অন্য দলগুলির পক্ষ উনি নেন নাই। ওনার তো কথা ছিল উনি কারোর পক্ষ নিবেন না, উনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, উনি সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন। উনি কি করেছেন? জামাত ইসলামের অভিযোগ হচ্ছে যে উনি বিএনপির দিকে মানে ঝুলে পড়েছিলেন, উনি বিএনপির দিকে হেলে পড়েছিলেন, তাই না? এটা তো অভিযোগ। তাহলে ধরে নিলাম জামাত ইসলামের অভিযোগ সত্যি, তাহলে ইউনূস সাহেব একজন দলীয় ব্যক্তি, দলীয়করণ করেছেন। জামাত ইসলামের আরেকটা অভিযোগ আছে, ওনার সভার মধ্যে ওনার যে একটা উপদেষ্টা সভা ছিল, যেটাকে আমি উপদুষ্টু সভা বলি, তো ওনার যে একটা উপদুষ্টু সভা ছিল যেখানে অনেক দুষ্টু লোক ছিল, সেই উপদুষ্টু সভার মধ্যে একজন ছিলেন খলিল সাহেব। এখন জামাত ইসলাম বলছে যে খলিল তো লুকিয়ে থাকা লোক, গুপ্ত। হ্যাঁ, তাহলে ইউনূস সাহেব একজন গুপ্ত বিএনপি, ওনাদের যুক্তি অনুযায়ী তো তাই, তাই না? তাহলে ইউনূস সাহেব নিজে একজন দলীয়কৃত ব্যক্তি, একজন দলীয়করণকারী। উনি নিজে একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন, ট্রফি দিয়ে এসেছেন, উনি লন্ডন গিয়েছেন, এগুলো তাদের অভিযোগ না? তাহলে এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই দলীয়করণ তো ইউনূস সাহেব করেছেন। তাহলে নতুন দলীয়করণ কি হচ্ছে? একই কাহিনী ঘটছে, ইউনূস সাহেব যা শুরু করে দিয়ে গেছেন সেটাই চলছে। আমি এটা তর্কের খাতিরে তর্কটা করেছি, কারণ দেখেন যুক্তি হচ্ছে এমন একটা জিনিস,
আপনি যখন যুক্তি এমন ভাবে দিবেন যে যুক্তির মধ্যেই যুক্তির দুর্বলতা লুকিয়ে আছে। এখন ইউনূস সাহেব অনেক কি ভালো কাজ করেন নাই, ইউনূস সাহেব ভালো মন্দ বিবেচনা আমরা করছি না, কিন্তু ইউনূস সাহেব সবচেয়ে খারাপ যে কাজটি করে দিয়েছেন, ভয়ঙ্কর খারাপ কাজ, সেটা হচ্ছে উনি একটা চুক্তি করেছেন। উনি যে ভারতের বিরুদ্ধে চোখে চোখে তাকিয়ে কথা বলেছেন, এটা শুনলে আমার ওই গানটা মনে পড়ে, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না, একটা গান আছে না? তো উনি চোখে চোখে কথা বলেছেন, কিন্তু উনি মুখে যা বলেছেন অল শিট। উনি এইসব মুখে শিট বলে উনি দুইটা দেশের মধ্যে সম্পর্ক একটা করুণ অবস্থা নিয়ে গেছেন। উনি মুরগির গলা নিয়ে বক্তব্য দেন নাই, এখানে এসে শপথ নেওয়ার আগেই সাক্ষাৎকার দিয়ে উনি মুরগির গলা বলে বলে চিৎকার করতে করতে এসেছেন। চোখে চোখে কথা বলার সময় হাতে জোর থাকা লাগে, শুধু গলার জোর থাকলে হয় না। তো উনি মুখে শুরু করে দিয়েছিলেন, চোখে চোখে কথা বলে মুখে যা বলেছেন সে অ্যাবসলিউট শিটের কারণে উনি মুরগির গলা নিয়ে একটা কথা তুলে দিলেন। উনি কিন্তু তখনও প্রধান উপদেষ্টা হন নাই, উনি ফ্রান্সে বসে সাক্ষাৎকার দিয়ে চলে আসছেন। আচ্ছা, এরপরে উনি মুরগির গলা নিয়ে কি করলেন? উনি মুরগির গলার মতোই নিজের গলাটা হয়ে গেল। উনি আদানির সাথে চুক্তি কি করলেন? কিছু করতে পারেন নাই। উনি ভারতের সাথে কোন একটা চুক্তি বাতিল করতে পেরেছেন? পারেন নাই। সকল চুক্তির দোষ চাপিয়ে দিয়েছেন শেখ হাসিনার উপরে, ওকে, নো প্রবলেম। কিন্তু উনি তো একটা খারাপ চুক্তি বাতিল করবেন, উনি তো পারলেনই না। উনি কি করলেন? উনি এর চেয়ে একটা গোলামি দাসত্বের চুক্তি সই করলেন কার সাথে? আমেরিকার সাথে। তো ওনার অবস্থাটা কি? ওনার অবস্থাটা হলো, এক এলাকায় এক লোক থাকে, সেই লোক সারাদিন মনে মনে বলে যে সে কারো কাছে পদানত হবে না, কিন্তু ওই এলাকার বাইরে গিয়ে আরেক লোকের কাছে গিয়ে দাসখত দিয়ে আসছে। তো উনি কি করেছেন? ওনার চুক্তিটা কি জিনিস? উনি 14টা বোয়িং কিনবেন, 14টা বোয়িং এর টাকা রেখে গিয়েছেন। উনি যে $15 বিলিয়ন তেল গাছ কিনবেন, টাকা রেখে গিয়েছেন। উনি উল্টা ধার করেছেন, যে টাকা কিন্তু সেই ছাপাচ্ছে। চুক্তি থেকে সরার সুযোগ তো এই সরকারের হাতে ছিল, তারা তো সেটা করছে না, না, তারা তো ওই নাই, পথেই এই হাঁটছে। চুক্তি থেকে সরার অবস্থা এই সরকারের নাই। কেন আপনি নাই? কি মনে নাই? কিন্তু কারণ এই চুক্তিটার টার্মিনেশন ক্লজ আপনি খুব ভালো করে পড়ে দেখবেন। এই চুক্তির মধ্যে এমন ভাবে চুক্তিটা করা হয়েছে যে চুক্তিটা মূলত একটা কর করকে অস্ত্র বানিয়ে, শুল্ককে অস্ত্র বানিয়ে, বাণিজ্যকে অস্ত্র বানিয়ে এবং তৈরি পোশাক শিল্প সহ কিছু কিছু ব্যাপারে বাংলাদেশের নির্ভরতাকে অস্ত্র বানিয়ে এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছে। যে চুক্তিটা খুব সহজেই ভঙ্গ করার সুযোগ নাই, এই কারণে নাই যে না, আপনি ভঙ্গ বৃহৎ না, শক্তির চুক্তি থেকে সরে আসা, চুক্তিতে আপনি মানে বৃহৎ কার্যকর বৃহৎ দিকে না শক্তির যাওয়া। সাথে আপনি বৃহৎ শক্তির সাথে চুক্তি করে চুক্তি থেকে সরে আসার নমুনা কি হয় সেটা তো সারা পৃথিবী জানে। আপনি যতক্ষণ পর্যন্ত কবুল না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এলাকার সবচেয়ে শক্তিশালী মাস্তানটাকেও আইনি অধিকার দিলেন না। একবার কবুল বলে ফেলার পরে আপনি ওই বিবাহ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে দেখবেন যে মাস্তান কি করে, সারা দুনিয়াতে মাস্তানি করে এরকম একটা আচ্ছা, শক্তির সঙ্গে। আবার মানে মানে প্রশ্নটা হচ্ছে এখানে যিনি চুক্তির মূল ব্যক্তি সেই ডক্টর খলিলুর রহমানকে আবার পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে উনি ফেললো মূল ব্যক্তি না, বিএনপি। এটা একটা মজার ব্যাপার। মূল ব্যক্তি হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়, মূল ব্যক্তি হচ্ছেন ইউনূস নিজে। কারণ আইন উপদেষ্টা বলেছেন যে ওনার সঙ্গে কোনো কথা বলা হয় নাই, এবং উনি এটাও বলেছেন আইন উপদেষ্টা আমাদের কিন্তু নজরুল ভাই, ডক্টর খলিলুর আসিফ রহমান নজরুল তো ভাই। তা বলেন নাই, হ্যাঁ, মানে তিনি তো এটা ডক্টর নিয়ে খলিলুর দৌড়ঝাঁপ রহমান করেছেন। বলেন নাই, কিন্তু চুক্তিতে কিন্তু উনিও স্বাক্ষর করেন নাই। উনি কতটুকু প্রধান উপদেষ্টা, যে কত উপদেষ্টা এটা উনি কি করেছেন দেখেন, উনি ব্যুরোক্র্যাটদের দিকে দিয়ে এটা সই করিয়েছেন। কারণ উনি জানেন উনি ক্ষমতায় থাকবেন না, কিন্তু ব্যুরোক্র্যাটরা কন্টিনিউ করবে, জি, এবং ব্যুরোক্র্যাটরা প্রশাসন হিসেবে এই সরকারের অংশ হয়ে যাবে। ফলে উনি ব্যুরোক্রেসি দিয়ে এটা সই করিয়েছেন। উনি নিজে সই করেন নাই, উনি বাণিজ্য সচিবকে দিয়ে এটা সই করিয়েছেন। জি। আমি এবং একটু একটু এবং তাহলে উনি এই বিষয়ে এবং জি, উনি শেষ এইরকমই করেন মাথা বিক্রি মাইন্ড। করেছিলেন, উনি এইরকম মাথা বিক্রি করেছিলেন। উনি ক্লিন্টন ফাউন্ডেশন না কার দাওয়াতে বিদেশে গিয়েছিলেন। উনি বিদেশে গিয়ে উনি প্রথমে কি করলেন, উনি স্টেজের মধ্যে একদল লোককে ডাকলেন, একটা ছেলেকে মাহফুজকে পরিচয় করিয়ে দিলেন মেটিকুলাস ডিজাইনার হিসেবে, এবং অন্যদেরকে বললেন একটা মেটিকুলাস ডিজাইন ছিল। কিন্তু উনি যে আন্দোলনের অতেও ছিলেন না, এটা প্রমাণিত হলো কিভাবে? ওনার পিছনে আওয়ামী লীগের এক ছেলে দাঁড়িয়ে গেল, তরুণ, আপনার মনে আছে? হুম হুম, হ্যাঁ, মনে এবং আছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বিশাল ব্যাখ্যা দেওয়া হলো যে আমরা জানতাম না, কেমনে করে পিছনে উঠে গেল। আসলে তো ডলারে এই ডিনার বিক্রি হয়েছিল, প্লেট কিনলেই ওখানে যাওয়া গেছে। ওই ছেলে প্লেট কিনে চলে এসেছে, এবং প্লেট কিনা লোক একটা উঠেও গিয়েছে, কারণ ও তো প্লেট কিনেছে, তো পয়সা দিয়ে ওই দাওয়াতে গিয়েছে। তারপর উনি কি করলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে উনি সেলফি তুলেন। ওনার সেলফি দেওয়ার সময় পাহারাকে দিচ্ছিল, আপনি খুব ভালো করে দেখবেন, কোনো বাংলাদেশি তার আশেপাশে ছিল না। উনি সেলফি তোলার পুরো সময়টা তার পাশে দাঁড়িয়েছিলেন পাতি হাঁস, বেলে হাঁস, পিটার হাঁস, হুম হুম, তাই না?
এই যে হাস সাহেব ওনার পাশে দাঁড়িয়েছিলেন, উনি যে গোলাম, উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যে একজন গোলাম, জি হ্যাঁ উনি যে আমি গোলাম একটু ইউনুস, জি উনি যে আমি গোলাম ইউনুস, এবং ওনাকে ইংলিশে বলতে হবে এইটা, উনি যে দ্য স্লেভ ইউনুস, এটা তিনি ওখানে প্রমাণ করেছেন, ওনার নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণিত জি হয়েছে, এটা ব্যারিস্টার নতুন কিছু সারের না। ব্যারিস্টার সারের কবির কাছ থেকে একটু শুনি তো একটু উনি বাণিজ্য উনি চোখে চুক্তি। চোখে ইন্ডিয়ার আমি সাথে কথা অনেকগুলো বলে প্রসঙ্গ উনি আসলে ইন্ডিয়া প্রশ্ন থেকে একটা পিকে একটা করে হালদারকে নিশ্চয়ই আনতে পারে নাই। ব্যারিস্টার সারের কবি নিশ্চয়ই এই বিষয়গুলো নোটও করেছেন, আচ্ছা, আপনি আমরা কি একটু বলবেন? জি একটু একটু নোট হ্যাঁ করছি। এখন এই ভাইয়ের তো যত কিছু বললো ইউনুস বলে, তো আওয়ামী লীগকে উনি তো উপরে তুলতে চাইলেন, এটা হচ্ছে না, আওয়ামী লীগকে কোনো উপরে তুলতে চাই ভাই, নাই। আপনার সময় একবারও বলিনি, এবার আমার সময় বলতে দেন। না কারণ না, আওয়ামী প্রথম লীগকে আমি একবার উপরে তুলি নাই। আপনি বলেন না, আমি বলি, এটা আমার কথা বলতেছি। প্রথম জিনিস হচ্ছে ইউনুস ইউনুস করে ইউনুসকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে জুলাইকে আপনি অস্বীকার করতেছেন, কারণ না, জুলাইয়ের ছেলেরাই হচ্ছে ইউনুসকে বসাইছে। এটা আমার ইন্টারপ্রিটেশন ভাই, আপনারটা না। আমি আমারটা যেটা বুঝছি, আমার ছোট জ্ঞানে সেটাই। দ্বিতীয় কথা, এটা ভেরি অবজেকশনেবল, মোসাদ্দেকটা মুক্তিযুদ্ধ না। সিভিল ওয়ার আর ওয়ারের মধ্যে পার্থক্য আছে। দুইটা সেনাবাহিনী যখন যুদ্ধ করে সেটাকে বলে ওয়ার। 71 সালে কোন সেনাবাহিনী কোন সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে? 25শে মার্চ। ইজ ইট নট এ সিভিল ওয়ার? নিজের দেশের সরকার, ইয়াহিয়ার সরকার এদেশে নিরীহ মানুষের উপর সেদিন অতর্কিত আক্রমণ চালাইছে। হাসিনা যেভাবে অতর্কিত আক্রমণ চালাইছে মনোরাষ্ট্র দিয়ে, হেলিকপ্টার দিয়ে। পার্থক্য কি? 71 যদি যুদ্ধ হয়, এই 36 যুদ্ধ। এবং যারা এটাকে স্বীকার করে না, তারা ভারতীয় আধিপত্যবাদের গোলাম। এটা আমার ব্যক্তিগত কথা, আবার বলতেছি। দুটাই যুদ্ধ। ওটা ছিল পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে, আর এটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। হাসিনার বিরুদ্ধে না। 36 ক্ষমতা থেকে সরানোর কোনোদিন কোন আন্দোলন ছিল না, কারণ হাসিনা নিজেই বলছে চলেন সবাই মিলে আমরা ইলেকশন করি। সেটা তো সে বকডাউন হয়েছিল। 3 তারিখে তো সে প্রস্তাব পর্যন্ত দিছিল। এই সময় হাসিনার সাথে কোনো যুদ্ধ না, এই যুদ্ধ ছিল ভারতের তাবেদারের হাত থেকে রক্ষা পাওয়া। আবার বললেন ইউনুস সাহেব কি করছে? ইউনুস সাহেব কি করে গেছেন? এদিকটা আগে বললেন আদানির জন্য সেটেলমেন্টের জন্য সিঙ্গাপুরে আরবিট্রেশনে যাওয়া হয়েছে। আজকে বলতেছেন এই যে ইউএস এর সাথে, গভর্নমেন্টের সাথে 39% ছিল আপনার উপরে কি, আপনার গার্মেন্ট শিল্প ধ্বংস করে দেওয়ার জন্য, সেটাকে নামায় 19-এ নিয়ে আসা হয়েছে। এটা কে করতে পারছে? ইউনুস সাহেব করতে পারছে। আর পার্শ্ববর্তী দেশ যে গোলাম, তাকে 50% নিয়ে রাখছিল। আজকে কিন্তু পরে বলতেছেন তো আগে শেষ যুক্তরাষ্ট্রের করি সুপ্রিম না, কোর্ট এবার আমি সেটাই তো না। বাতিল করে দিল। জি আর হ্যাঁ বোন একটু ওনার কথাগুলো একটু, জি জি যে কথা বললেন চুক্তি, যেহেতু ইউনুস সাহেব করে গেছেন, ওই চুক্তিতে এমন টার্মিনেশন ক্লজ আছে যে বাতিল করা যায় না। সো তুষার ভাইয়ের কথারই উত্তর দিচ্ছি। হাসিনা যে তাবেদারি চুক্তি করে গেছে, ও তো আমার সার্বভৌমত্বই বিলাই দিয়ে গেছে ইন্ডিয়ার হাতে। সে চুক্তি আপনি বাতিল করবেন কিভাবে? সে প্রকাশিত করলেন। বাতিল করার শোনেন, ওই সময় একবার ইন্টারাপ্ট করেন না, আমাকে একটু বলতে দেন। কারণ এখানে মুক্তিযোদ্ধা এবং আমি দুইটা ছেলেকে প্রতিনিধিত্ব করতেছি, যারা আমার সন্তানের মতন, যাদেরকে আপনি মুক্তিযোদ্ধা বলেননি, যাদেরকে আপনি মব্বাস বলতে চাচ্ছেন। দ্বিতীয় কথা, আপনি জুলাইকে আন্দোলন বলছেন। জুলাই হচ্ছে সেই যুদ্ধ, জনযুদ্ধ, যে জনযুদ্ধে আমরা আর একটা দেশের সাথে লড়াই করছি, সেটা হচ্ছে ভারত। সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি বললেন একটু আগে যে 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ আপনাকে বাজানোর অনুমতি দিল কে? আপনার এত দুঃসাহস হয় আপনি আবার ভারতের তাবেদারি করেন? বাংলাদেশে প্রথম যে 10 এপ্রিল যে সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী কে হলো? তাজউদ্দিন আহমেদ। আর অস্থায়ী রাষ্ট্রপতি কে হলো? সৈয়দ নজরুল ইসলাম। কার করে দেওয়া? ইন্ডিয়ার করে দেওয়া। কোন পার্লামেন্ট এটা পাস করছিল? তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলামকে প্রধানমন্ত্রী। একটা দেশের স্বাধীনতা পর্যন্ত সেদিন গিলে খাইছেন 10ই এপ্রিল 1971। বলতে লজ্জা করে না? লজ্জা করে না যে 36 আমাদের আন্দোলন না? 36 আমাদের আন্দোলন না, গণ উদ্ভুত্থান না। গণ উদ্ভুত্থান হচ্ছে 90, গণ উদ্ভুত্থান হচ্ছে 96, গণ উদ্ভুত্থান হচ্ছে 96, 96 আন্দোলন না, গণ অভ্যুত্থান না বলা হয় নাই, বলা হয়েছে যুদ্ধ না। আর আমি বলতেছি, আমি আমার কথাটা আপনার বলছি, আপনি যতবার বলছেন একবার শুনতে হবে তো, ইন্টারাপ্ট শুনতে করলে হবে হতো। তো। আমি আমার কথা, এদেশকে যারা ধারণ করবে তারা এটাকে যুদ্ধ বলতে তারা কার্পণ্য করবে না। আর যে বাংলাদেশকে ধারণ করে না, তারা এই অভ্যুত্থানের নামে, এই মববাজির নামে একসময় দেখবেন যে কেউ কেউ বলবে 36 আন্দোলন ও মববাজি। 32 ভেঙে ফেলে দেওয়া, 7ই মার্চে সেদিন সেই মেয়েটাকে ধরে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে কি নিষিদ্ধ কাজ। যদি নিষিদ্ধ সংগঠন করে, কি করবো? তাকে পূজা করব? 7ই মার্চের ভাষণ বাদাবে কিভাবে একটা নিষিদ্ধ দলের? যে লোকটা এই দেশকে ভারতের হাতে হায়দ্রাবাদ বানায় দিয়ে চলে গেল, যার মেয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত করলো, আজকে বড় বড় কথা ওই মেয়েটার সাথে আজকে দুইটা মুক্তিযোদ্ধার সাথে তুলনা করেন। 71 সালে যদি মুক্তিযুদ্ধ করে, তাহলে এই ছেলেগুলো মুক্তিযুদ্ধ করেনি কেন? 15 বছর তো কোনো রাজনৈতিক দলের ক্ষমতা হয়নি একটা বালির ট্রাক সরানোর। শেখ হাসিনা ফেলে দেওয়া তো দূরের কথা, জীবন বাজি রেখে যে মায়েরা দাঁড়ালো, 6 বছরের 4 বছরের বাচ্চা মারা গেল, ও সেটা যুদ্ধ না, সেটা বিপ্লব না।
সেটা উদ্ভুত্থান। এরশাদের সময় কোনো 4 বছরের বাচ্চা মারা গেছে, এরশাদের সময় 6 বছরের বাচ্চা মারা গেছে। এক মিলন মারা যাওয়াতে এরশাদ সাহেব ক্ষমতা ট্রান্সফার করে দিলেন, ইলেকশন দিয়ে দিলেন। আর এবারে কি ইলেকশন ছিল? আজকে ইউনূসের কথা বলা হয়, ইউনূসের সাথে যে বলেন যে ক্ষমতা ছিল পাকিস্তানের সাথে চুক্তি করে, যা পাকিস্তান এবং চীনের সাথে চুক্তি করলো কে? প্রতিরক্ষা চুক্তি। কেন বলা হলো সেদিন এই চুক্তি এখন সাইন করেন না, নতুন সরকার আসার পর করবে? কেন ভারতের সাথে গো? এই কথা তো কেউ বলে না। ইউনূস সাহেবের সেদিন উচিত ছিল এটা সাইন করা। ইউনূস সাহেবের অবশ্যই উচিত ছিল এই জনগণের ম্যান্ডেট, এই জুলাই সনদ বাস্তবায়ন করে গণভোটের ভিত্তিতে এই সংবিধান 72-এর ভারতের লিখে দেওয়া সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করে তার উপরে কি ইলেকশন দেওয়া। উনি কোন অদৃশ্য শক্তির কারণে সেদিন এই ফেব্রুয়ারি মাসে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিলেন? এটা তার অযোগ্য। আর আপনি বলতেছেন এই যে আইন উপদেষ্টার কথা বললেন আসিফ নজরুল, এটা গাদ্দার, মির্জাফরের চেয়েও বড় গাদ্দার। এই গাদ্দারের কথা যদি বিশ্বাস করছেন তো এদেশ ভুলন্টিত হয়ে গেছে। সেই কারণে আজকে রেজওয়ান আপার কথা যদি ঠিক হয়ে থাকে, এই গাদ্দারের জন্য, একটু আগে বললেন না যে আইন উপদেষ্টা জানেই না, আইন উপদেষ্টা জানে না, এটা হতে পারে। ও হচ্ছে একমাত্র রয়ের এজেন্ট, ও হচ্ছে পেইড রয়ের এজেন্ট, যে জুলাই আন্দোলনকে প্রথম দিন থেকে 5ই আগস্ট থেকে শেষ পর্যন্ত নষ্ট করে দিয়ে একটা দলের হাতে দিয়ে চলে গেছে। আমার ইলেকশন, আমার জনগণের ভোটের অধিকার কেড়ে নিছে এই লোকটা জুলাই সনদের মধ্যে আজকে সমস্ত বিপত্তি ঘটায় দিয়ে গেছে। সে জেনে শুনে সেদিন একই দিনে ইলেকশন এবং গণভোটের ব্যবস্থা করছে। এটা গাদ্দার কোথাকার। সে গাদ্দারের কথা আমরা বলতে লজ্জা পাই কেন? কেন ইউনূস কেন বলা হয়? কেন বলে মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদে আমরা সবাই মিলে বলছে না, রেজওয়ান আপা বলছে না আমরা সবাই মিলে যেতে দিন একটা দলকে? কেন সে কথা মনে হয় না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করলো কার ইশারায়? কেন ভারতের কলেজে বসলো এই উপদেষ্টারা সবার শেষে? একটা দলকে বলেন নাই গাদ্দার রকে নিয়ে রাখছেন, একটা গাদ্দারকে নিয়ে রাখছে এই উপদেষ্টা পরিষদে। আমি তাহলে আর এক জিনিস বলি, আপনি বললেন শেষ করবো একটু। হ্যাঁ শীর্ষ, তাহলে সিভিল ওয়ার, তাহলে 71 সাল যদি সিভিল ওয়ার হয়ে থাকে তাহলে 2400 সিভিল ওয়ার। ওই 71-এ পাকিস্তান মুক্তি বাহিনীর সাথে যুদ্ধ করছে, কোনো আর্ম ফোর্সের সাথে না। আর এই জুলাইতেও একই কাজ হয়েছে। জুলাইতে রাস্তায় ইন্ডিয়ান বাহিনী, হিন্দিতে কথা ভাষাভাষী লোকের বহু অসংখ্য ভিডিও আছে, এগুলো কি আমার তুষার ভাইরা দেখতে পায় না? তাহলে ভারত আমার দেশটাকে করদ রাষ্ট্র তৈরি করছে। এর চেয়ে আর মুক্তি পাওয়ার চেয়ে চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে যে ডক্টর ইউনূস দিয়ে গেছে? একটা যখন বলছিল যে শেখ হাসিনা চলে গেলে না, যদি তাই হয় এইটাই যদি ব্যাখ্যা হয় তাহলে আর কি মুক্তি পেলো? আবার তো ভারতই নাকি সেই ট্রফি দিয়ে দিল, ভারতই নাকি এই করে দিল, তাহলে আর মুক্তি হইলো কোথা থেকে? ওই জন্য বললাম বিপ্লব শুরু হয়েছে, শেষ হয়নি। বিপ্লব আত্মহত্যা শেষ হয় না। শোনেন, মাও সেতুং 1949 সালে ক্ষমতা পেয়ে 1964 সালে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে। কত বছর পর? 14 বছর পর। আজকে আপনি এইটা শুরু তো কেবল ভারতের মতো, ওই যে বললেন যে একটু আগে, ভারতের মতো একটা যারা বৃহৎ রাষ্ট্র মনে করে এবং যারা আমেরিকা পুনর্বাসন করতে চায়, সেই আশা পূরণ হবে না। ব্যারিস্টার শাহরিয়ার কবির, অনেক ধন্যবাদ। আমি ডাক্তার আব্দুল তুষার কাছে শেষ বক্তব্য খুব সংক্ষেপে, মানে বিপ্লব কেবল শুরু, শেষ দেখা বাকি। ডাক্তার তুষার, দেখেন, যুক্তি যখন স্ববিরোধী হয়, যেমন উনি বললেন ইউনূস সাহেব ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন। তো ইউনূস সাহেব হ্যান ত্যান করে তারপরে তো ভারতের স্বার্থ রক্ষা করেছেন, এটাই তো উনি বললেন, তাই না? কারণ ট্রফি তো দিয়েছেন বিএনপিকে, ট্রফি তো উনি জামাতকে দেন নাই, এনসিপি কেও দেন নাই। জুলাই যোদ্ধারা যাকে তাকে নিয়োগ দিয়েছিল তাদেরকে তো তিনি সংবিধান ছুড়ে ফেলে তাদেরকে দিয়ে তো তিনি বিপ্লবী সরকার কায়েম করেন নাই। তারপরে ইউনূস সাহেবকে শুধু একলা নিয়োগ দিয়েছিল এই বিপ্লবী ব্যক্তিরা? এই পুরো উপদেষ্টা মন্ত্রণালয়কে তো তারা দিয়েছিল, নিজেরাও 3 জন গিয়ে ওখানে বসে পড়েছিল, তাই না? এই যে দুষ্টু ছেলের দল ওখানে যে বসে পড়লো উপদেষ্টাদের সাথে, তার মধ্যে একজন কথা বলতে পারতেছেন, এটাকে দুষ্ট বলেন না, এটাও আপনি জুলাইকে অপমান করা। আপনি মাঝখানে বললেন না এখন? না, আপনি অনেকবার বলছেন, আপনি অনেকবার বলছেন তুষার ভাই, সেটা আপনি মনে করে দিচ্ছি দুষ্টু ছেলে বলেন। না, আমি অনেকবার বলি নাই, আপনি যখন আমাকে আচ্ছা, এমনি তো সময় শেষ করেন ডাক্তার আপনি যখন বলছেন বোন এরপর দিলে একটু সময় শোনেন, আমাকে তুষার ভাই সব সময় বলে মাঝখানে, তুষার ভাই অনেক অত সময় পাইনি আমি। এখন একটা আপনি জুলাই যোদ্ধাকে দুষ্টু বলবেন, আর আপনি বলেন, আরো বলেন, আপনার আপনি হাসিনাকে বলেন। ইউনূস সরকারকে তো এই বেমানি বলবেন, কারণ আপনারা বললেন একটা লোক আছে, তার আবার 5 লক্ষ ইউনূসকে কিছু বললেই
ইউনূসকে কিছু বললেই তেলে বেগুনে এরা জ্বলে উঠে। আমরা কোনো বুঝতেই তো পারছেন। খলিলকে বলেন না কেন? এখানে আসেন। আরে ভাই, খলিল আপনার কোন আত্মীয় হয়? শারমিন, খলিল সাহেবকে আমাকে বলেন কথা না। বলতে দিবেন? আমরা আসলে শেষ করার দিকে আমি একটু আপনি ডাক্তার আব্দুল খলিল আর লতিফকে ইয়াস শেষ আইন বক্তব্যটা উপদেষ্টা শুনবো, চৌধুরী শেষ বলেন। বক্তব্য তুষার ভাই, আমরা একটু আমার শেষ কথা বক্তব্য শেষ শুনতে করতে চাই। দেন না। জি, যে শেষ করবেন। উনি আমাকে কথা শেষ করতে দিবেন না, কারণ উনি পারবেন না, এই জন্য শেষ করতে দিবেন না। ভাই সেটা তো বললাম, খলিল আইন উপদেষ্টা সম্পর্কে একটু বলেন না। ওরা তো আপনার ভাই বা সম্বন্ধে হয় না, ওদের সম্পর্কে একটু বলেন। আমি আসি না, বলতেছি তো, আমি তো প্রধানটাকে নিয়ে সম্পর্কে বলতেছি, একটু বলেন না। আমি তো পালের গোদাটাকে নিয়ে বলছি, পালের যে না, গোদাটা, পালের গোদাটা গোদাটা না, নিয়ে আপনি বলছি, যে আপনি গোদার শুনেন। যে বিস্ফোরা খলিল আর এই ইয়া আপনি আমার ভাই সম্বোধন করছেন কিন্তু আইন উপদেষ্টা। বুঝলেন তো? তার মানে আপনারা বুঝলেন তো? মাস্তাতো ভাই। সমস্যা তো, আপনি আর আইন উপদেষ্টা সমস্যা তো শুধু মাস্তাতো ভাই। খলিলে। রসুনের এক ওই জায়গা দেখেন, না, ওই দেখেন, ওই দেখেন, বলেই যাচ্ছে কিন্তু। রসুনের এক জায়গা। থামতে দেন। আচ্ছা, আপনি থামলে বলবেন। এবার দেখেন আপনার সম্বন্ধে সম্পর্কিত বলেন। জি। নাহলে শারমিন, বাদ দিলে আলাদা কথা। জি, আমি একটু শারমিন, শেষ আপনি করতে বুঝতে চাই পারছেন আসলে। তো? জি, হ্যাঁ, আপনি ডাক্তার আমাকে আব্দুল কথা বলতে লতিফ। দিতে হবে, উনি দিবে না কিন্তু। হুম। আপনি ওনাকে মিউট করেন, তারপরে আমার কথা বলতে দেন, নাহলে হবে না। আমি না, পেয়ে গেলাম। বলেন। না, ব্যাস এবার সরাসরি। আপনার ফ্রি, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে দিয়ে দিলাম ফ্লোর। যান তুই যান। হ্যাঁ, হ্যাঁ, আসেন। একদম ফ্রি দিয়ে যে দিলাম। জায়গাতে ছিলাম সেটা হচ্ছে, Walk out. এই ইউনূস তো অনেক ভালো, তাই না? কিন্তু এই ইউনূস কিন্তু আবার দলীয়করণ করেছে, এটা উনিই বলেছেন। ইউনূস অনেক ভালো, কিন্তু ইউনূস বিএনপি কে ক্ষমতা দিয়ে দিয়েছে। ইউনূস অনেক ভালো, কিন্তু ইউনূস সাহেবই কিন্তু আসলে চুক্তিটা সাইন করেছে। ইউনূস অনেক ভালো বলে কি বলেছেন, এই চুক্তি না করলে নাকি আমেরিকার সঙ্গে আমাদের কি বলে, সচিব ছাড়া এই 139%, নাম্বারে আমাদের সচিব ট্যাক্স ছাড়া এখনই, মন্ত্রী বা আমাদের উপদেষ্টা এই যে এই দেখেন, শেষ থামবে না। শুনি একটু, ডাক্তার এই যে ডাক্তার দেখেন, আব্দুল থামবে লতিফ না। সবাই একটু বলে দিই। উনি কিন্তু থামবে না, উপদেষ্টা বা উনি বলে মন্ত্রী, যাবে। না একটু শোনেন না এটা কেন? হচ্ছে উপদেষ্টা স্বভাব। বা মন্ত্রী এটা সাইন হচ্ছে করতে যখন পারে কেউ না, পারে না, সেক্রেটারিকে তখন সাইন মাঝখানে করতে কথা হয়। বলতে থাকে, আপনি এটা মুখগুলা ভুল করতে থাকে। ইয়া দিলেন। আপনার মতো লোক তো এটা জানার কথা যে সেক্রেটারিরাই চুক্তিতে সাইন করে, কোন উপদেষ্টা বা মন্ত্রী সাইন করেন। এটা জি, তো জি আপনার ভাইয়া, জানার কথা জি, নেই ভাই। জি, আপনি আচ্ছা, এটা আমি জানি না আসলে। হ্যাঁ, আপনি জানেন, আপনি সব জানেন। আমি সব আপনি জানি না থামেন, ভাই, আপনি তো এটা জানেন। আপনি আপনি একটু থামেন না। শেষ করতে হবে। হ্যাঁ, জি, আপনি ব্যাস থামেন, এখানে আমরা আপনি আসলে শেষ করে জানেন। ফেলবো আজকে। জি, ডাক্তার আব্দুল তুষার, আমাদের একদম সময় শেষ হয়, বাড়তি সময় কথা বলছি। উনি আবার ডাক্তার আব্দুল বলবে, তুষার। উনি আবার কথা বলবে, কারণ উনি আসলে পারছে না, এই জন্য না উনি না না, কথা আপনি বলবে। সেক্রেটারি উনি সই কারোর করবে, কথা এটা বলতে কথা দিবেন না। মানেন। বাক স্বাধীনতা, এই যে দেখেন বলতেছে, এই দেখেন বলতেছে। এবার বলেন ডাক্তার আব্দুল তুষার। না, এখন আবার বলবে, আমি কথা শুরু করার সাথে সাথে বলবো। এটাই মজা, এটাই খেলা। বলেন বুঝতে তুষার, পারছেন? বলেন। এবার এই আসেন। যে বলবেন না বলছেন। হ্যাঁ, এইবার আসেন। হ্যাঁ, এইবার আসেন। উনি এটা কেন করেছে এটা আমি জানি, ঠিক আছে, এগুলো বলার দরকার নাই। প্রথম শুধু একটা কথা খালি বলি, যে ইউনূস সাহেবরে যখন ওনাদের ভালো লাগে তখন ইউনূসের পক্ষে যুক্তি খুঁজে পায়, আবার ইউনূস সাহেবের যখন ওনাদের ভালো লাগে না তখন ইউনূসের বিপক্ষে যুক্তি খুঁজে পায়। ইউনূস সাহেব বিএনপিকে ক্ষমতা বুঝাই দিয়েছে, এটা হচ্ছে ওনাদের অভিযোগ। খলিল খারাপ, এটা ওনাদের অভিযোগ। আসিফ নজরুল গাদ্দার, এটা হচ্ছে ওনার অভিযোগ। কিন্তু ওইখানে যে আরো দুইটা উপদেষ্টা বসেছিল তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তারা চুপ করে কি করছিল তখন? তারা চুপ করে দেখছিল। আমি দূর হতে তোমাকে দেখেছি, তাই মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি, বুঝেছেন? বা যে কিনি রিনি চিনি, তোমার যে চিনি, বুঝতে পেরেছেন? ওনারা চিনি করেছেন, কিন্তু ওনারা কোনো বাধা দেন নাই। ক্ষমতায় থাকা অবস্থায় ইউনূস সাহেব ওনারা একটা কথা বলেন নাই। আমি বুঝলাম এই চুক্তি সই করার সময় ওই দুইজন ছিল না, ওই দুইজন চাকরি ছেড়ে দিয়েছিল। কারণ ইউনূস সাহেব তো ক্ষমতা বুঝাই দেওয়ার 7 দিন আগে চুক্তি সাইন করেছেন। কিন্তু ইউনূস সাহেব আরো চুক্তি সাইন করতে পারতেন। এবার সাংস্কৃতিক বিপ্লব নিয়ে গল্পটা বলি। কথায় ওনারা আবার চলে যান চীন দেশে। চীন অনেক ভালো ছিল। সাংস্কৃতিক বিপ্লবের যে 4 জন সূচনা করেছিল, ওই 4 জনকে বর্তমান চীনের যে সরকার 4 জনকে ফাঁসিতে ঝুলাই দিছিল। ফলে সাংস্কৃতিক বিপ্লব কোন উদাহরণ না, বরং সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে চীনে যে মাও ভিত্তিক একটা ফ্যাসিস্ট সরকার কায়েম করার যে চেষ্টা করা হয়েছিল, সেইটার উদাহরণ হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব, পার্জিং। ওইটা হয়েছিল, এবং ওই যে কালচারাল রেভলিউশন, এখন তো সব আটকে গিয়েছে, আপনারা সব আটকে গিয়েছেন। আমার না, কথা আমি শুনতে পাচ্ছি। ওই সাংস্কৃতিক বিপ্লবের যে ঘটনাটা ঘটেছিল, ওইখানে মাও সেতুং এর স্ত্রী পর্যন্ত ছিল ওই সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে, এবং দেং জিয়াওপিং এসে, ওই সরকার এসে এই 4 জন কিন্তু ঝুলিয়ে দিয়েছিল। অতএব সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে এই বিপ্লবের তুলনা করা হচ্ছে অত্যন্ত দুর্বল একটা কাজ। সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে এই বিপ্লবের কোনো তুলনাই হতে পারে না। এইটা ভয়ঙ্কর, কারণ ওই বিপ্লবের সাথে তুলনা করলে তো এই ঘটনা এইভাবে ঘটবে, এটা তো ঘটার কথা না, হবে না। অতএব সাংস্কৃতিক বিপ্লব ছিল একটা ব্যর্থ কাহিনী। মাও পরবর্তী চীনকে ভুল পথে পরিচালিত করার লক্ষ্যে একটা পার্জিং হয়েছিল, এবং সেই পার্জিং এ কমিউনিস্ট পার্টির ভিতরে শত শত লোককে হত্যা করা হয়েছিল। এইটা হচ্ছে ওই সাংস্কৃতিক বিপ্লবের ইতিহাস। বই পড়তে হবে, শুধু কিছু আইনের বই পড়লে হবে না, ইতিহাসের বইটাই পড়তে হবে। এইবার আসেন পরের চুক্তিতে যাই। ইউনূস সাহেব খুব ভালো মানুষ, উনি সব ভালো কাজ করেছেন। উনি যদি এত ভালোই কাজ করে থাকেন তাহলে ওনার নির্বাচনটা ভালো হয়েছে,
সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে একটি 2/3 সরকার এসেছে এবং 2/3 সরকার সংবিধান এবং আইনের ক্ষমতা বলে যা যা করবে তাহলে সব ঠিক আছে, তাহলে এই তর্কের আর কোনো দরকার নাই। এবং যেহেতু এই তর্কের আর কোনো দরকার নাই, তাহলে হুদাই 1 ঘন্টা সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। এইটা হচ্ছে ওই যুক্তিগুলা মেনে নিলে এইটাকে বলতে হবে। আর তা যদি না হয়, যদি ওই যুক্তিগুলোকে আমরা না মানি, তাহলে বলতে হবে যে ইউনূস সাহেব ভালো কাজের নামে প্রচুর খারাপ কাজ করেছেন। তার মধ্যে একটা বড় খারাপ কাজ হচ্ছে নিজের কর তিনি মাফ করেছেন, নিজের নামে লাইসেন্স নিয়েছেন, নিজের লাভজনক কাজ নিজ সিদ্ধান্ত নিজে করিয়ে নিয়েছেন। এবং যেই লোক ক্ষমতায় থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝে না, যেই লোক ক্ষমতায় থেকে নিজের স্বার্থ দেখে, সেই লোক আর যাই হয়ে থাকেন তিনি বাংলাদেশের স্বার্থ দেখেন নাই। বাংলাদেশের স্বার্থ দেখলে তিনি তার নিজের স্বার্থ দেখতে পারতেন না। যদি জনগণকে তিনি বলেছেন কর আদায় করতে হবে, তাই এনবিআর কে 2 ভাগে ভাগ করতে হবে, অথচ তিনি নিজে এনবিআর এর মাধ্যমে নিজের